এই শুনছো, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরির পক্ষ থেকে আমি উর্মি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। নারী শুধু রান্নাঘরেই জ্বলে না, সে চাইলে রাজনীতির মানচিত্র বদলে দেয়। আমি শুধু আপনার কাছে একটা স্ত্রীর নাম পেয়েছি মাত্র, কিন্তু কোনো সম্মান পাইনি। এখন সময় এসেছে সব কিছু ফিরিয়ে দেবার। অধরার চোখে আমি স্বপ্ন দেখতে পেয়েছি, আর আমি চাই না সেই স্বপ্নটা মরে যাক। হঠাৎ করেই একটা কল আসে অধরার ফোনে। কথাগুলো শুনে অধরা ফোনটা রেখে দেয়, চিন্তা করতে থাকে। তাহলে কি সত্যি ওই ভয়ঙ্কর লোকটা আমার ক্ষতি করতে চায়? কিন্তু তার চোখ তো সেটা বলে না। আবির খান কি তাহলে আমাকে ফাঁদে ফেলতে চাইছে? যদি ফাঁদেই ফেলতে চাই তাহলে এই জাল থেকে আমি কি করে বের হব? অধরা তার নিজের ঘরে বসে চিন্তায় মগ্ন। তার ভেতরে একটা দিক ভয়, অন্যদিকে অদ্ভুত কিছু অনুভূতি। সে জানে সে এক দুর্গে আটকা পড়ে যাচ্ছে। এটি শুধু তার পছন্দ নয়, বরং একটা ভয়ঙ্কর খেলাও হতে পারে। আবার সে তার চাচ্চুকেও বিশ্বাস করতে পারছে না। তার পেছনে যারা থাকছে তাদের মানসিকতা সে বুঝতে পারছে না। কিন্তু আবিরের সান্নিধ্যে থাকলে অথবা সারোয়ারের শাসন, এর সবাই তাকে অজানা পথের দিকে ইঙ্গিত দিচ্ছে। অধরা মনে মনে বলে ওঠে, আমি কি তাহলে ওদের রাজনীতির কোনো অংশ হয়ে যাচ্ছি? আবির খান কি আমাকে তার খেলার গুটি বানাবে? না, আমি কোনো পুতুল নই যে কেউ আমাকে নিয়ে খেলতে পারবে। আবির জানে অধরাকে তার নিজের ছত্রছায়ায় আনতে হবে। সে বুঝে গেছে সারোয়ার কোনো বড় এক চাল চালতে যাচ্ছে। সারোয়ার তার বিরুদ্ধে যতই অবস্থান নেক না কেন, অধরাকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সব খেলা বাজিমাত করা যাবে। আবির অধরাকে নিয়ে পরিকল্পনা করতে থাকে। সে জানে লক্ষ্য একটাই, অধরাকে তার কাছে নিয়ে আসা। আবির ঠান্ডা গলায় নিজের সাথেই বলতে থাকে, আমি সবকিছু হারিয়েছি, আর যে সবকিছু হারিয়েছে সে কখনোই আর কিছু হারাতে ভয় পায় না। তবে অধরা, সেও সবকিছু হারিয়েছে। তাকে আমি কোনো দাবার গুটি হতে দেব না। আমি তাকে আমার কাছে নিয়ে আসব, এবং তারপর এই শহরের পুরো রাজনীতির চেহারা আমি পাল্টে দেব। সারোয়ার মির্জা একজন ভয়ঙ্কর ধূর্ত ক্ষমতালোভী রাজনীতিবিদ। সে মুখে হাসি দিয়ে কথা বলে, পিছনে ছুরি বসায়। এই মানুষটাই একদিন অধরার বাবা মাকে সরিয়ে দিয়েছিল চিরতরে। ফ্ল্যাশব্যাক। অধরার বয়স মাত্র 5 বছর। এক রাতে তার বাবা মা একটি পার্টি থেকে ফিরছিলেন। তখনই রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটি ট্রাক। গাড়িটার সামনে আসতেই হঠাৎ করে বিস্ফোরণের শব্দ। তারপর সেই গাড়িতে থাকা সবাই নিহত হয়। এরপরে আর কখনো কোনোদিন অধরা ফিরে পায়নি তার বাবা মাকে। সেই রাতেই ফোনে সারোয়ার কাউকে বলছিল, এত সহজে কি আমার পথে কেউ দাঁড়াতে পারে? হাকিম সরোয়ার কারো বাধা মানে না। ওরা ছিল সামান্য দাগ, মুছে দিলাম। এখন মেয়েটা আমার হাতে থাকবে, এটাই আমার দাবার গুটির চাল হবে। এদিকে রাজনীতির ভয়ঙ্কর এক নাম আবির রহমান। শত্রুর রক্তে তার হাত রাঙানোই যেন তার একটা নেশা। কিন্তু ইদানিং সে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছে তার মাঝে। সে বুঝতে পারছে না, অধরার একটু হাসি কেমন যেন তার ভেতরটা কাঁপিয়ে দেয়। আমি তো যুদ্ধের জন্য জন্মেছি, কিন্তু এই মেয়েটার কথা বলার সময় তার একটুখানি হাসি, তার চোখের চাহনি কেমন যেন আমার আগুনটাকে জ্বলতে জ্বলতে নিভিয়ে দেয়। তার চোখে এখনো লেগে আছে সেই মুহূর্ত যখন অধরা কাঁপাকাঁপি করে বলছিল, এই, তুমি মানুষ তো? তোমার হাতে রক্ত কেন? তুমি কি রক্তমাখা কোনো মুখোশ? সেই কথাটা শোনা মাত্রই আবিরের আঙ্গুলগুলো শক্ত হয়ে গিয়েছিল, তারপর ঢলে পড়েছিল। রক্ত ঝরানো সেই মুহূর্ত তার দৃষ্টি থেমে এসেছিল। আবির জানে সারোয়ারের পরবর্তী পদক্ষেপ খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে, আর সেই ছোট্ট নিষ্পাপ মেয়েটা এখন ভয়ানক ঝুঁকিতে আছে। আবির তার সহযোগীকে বলে, ওই মেয়েটাকে ও চাচার কাছ থেকে সরাতে হবে। সারোয়ার ওকে ব্যবহার করতে চাই, এবং বোটে যেন একটা মার্কেটেবল ইমেজ বানাতে চাইছে, বানিয়ে তোলা যায়। সারোয়ার সেটাই চাইছে, কিন্তু আমি সেটা হতে দিতে পারি না। ওই মেয়েটাকে আমার কাছে নিয়ে আসতে হবে যেভাবেই হোক। একদিন রাতে গভীর অন্ধকার, নিশ্চুপ পৃথিবী। অ্যাকশন নিপুণ প্ল্যানে আবিরের লোকেরা সারোয়ারের বাংলো থেকে অধরাকে তুলে নিয়ে আসে। অধরা সেদিন প্রথম ভীষণ ভয় পায়। সেখানে আরও একখানা দানব তাকে ঘিরে রেখেছে,
কিন্তু সে জানে না এই মানুষটা তাকে নতুন এক সত্যের মুখোমুখি করতে চাচ্ছে। আবিরের বাড়ি উঁচু প্রাচীর ঘেরা কড়া নিরাপত্তায়। অধরা সেই ঘরে বন্দিনী, জানে না সে কি করবে। দরজায় ধাক্কায় আর একসময় তার সামনে এসে দাঁড়ায় আবির রহমান। তাহলে তুমি আমাকে এখানে নিয়ে এসছো কেন? তুমি কি আমাকে মেরে ফেলবে আমার বাবা মায়ের মতো? তোমার সবাই একটা জাল। আবির ঠান্ডা চোখে ওর দিকে তাকিয়ে থাকে। তার চোখে একটা ভাঙা আকুলতা। ধীরে ধীরে সে অধরার কাছে আসে আর বলতে থাকে, জানিস আমি কাউকে ভয় পাই না, কিন্তু তোর কথাগুলো সবসময় আমার অদ্ভুত লাগে। কেন জানি ভীষণ ভয় পাই তোর কথায়। অধরা থেমে যায়। কেন যেন মনে হতে থাকে এই মানুষটা অন্য সবার মতো না। তার চোখে কিছু একটা আছে, রক্ত না, অন্য কোনো ব্যথা। দিনের পর দিন চলে যেতে থাকে। বেশ কয়েকদিন হয়ে যায় অধরা আবিরের বাসায় বন্দি। তার রুমে সবই আছে, বই, গান, ফুল, সব কিছুর মাঝেও যেন কেমন একটা ভয়। মাঝে মাঝে আবির এসে দাঁড়ায় তার পাশে। অধরা কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, এই, তুমি আমাকে বন্দি করে রেখেছো কেন? এখন আবার এইভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি আমাকে ভয় পাও? কিন্তু আমি তোমাকে এখন আর একটু ভয় পাই না। আবির ধীরে ধীরে অধরার কাছে এসে নেশালো কণ্ঠে বলতে থাকে, নেশালো কণ্ঠে, হ্যাঁ, আমি ভয় পাই একটা ছোট্ট মেয়েকে, কারণ মেয়েটার চোখ পাপ দেখে ফেলে। এক সময় আবির অধরার ঘরের দরজা খুলে দেয়। তাকে সেইভাবে বন্দি না রাখলেও বাইরে যাওয়ার মতো কোনো রাস্তা খোলা রাখে না। একদিন ধীরে ধীরে অধরা দরজা খোলা পেয়ে বাইরে আসে, আবিরের ব্যক্তিগত লাইব্রেরিতে। গভীর রাত, বাইরে বৃষ্টি পড়ছে, জানালায় টুপটাপ শব্দ, ঘরের মধ্যে এক নীরবতা। আবির সোফায় বসে আছে, চোখে ক্লান্তি তবুও শান্ত। অধরা ধীরে ধীরে সেই ঘরে ঢুকে। ওর পরনে হালকা একটা সাদা রঙের কামিজ, হাতে একটা বই। ওর চোখে একটাই প্রশ্ন, এই মানুষটা কি শুধু রক্ত আর প্রতিশোধ নিয়ে খেলে? আসলে কি সে ভয়ঙ্কর? অধরা চুপচাপ দাঁড়িয়ে থাকে, আবিরকে দেখতে থাকে। দূর থেকে ধীরে ধীরে কাছে এসে পেছনে দাঁড়িয়ে পড়ে বলতে থাকে, তুমি কি কখনো ঘুমাও না? আবির হালকা একটা হাসি দিয়ে বলে, ঘুম মানে শান্তি, সেটা আমার জীবন থেকে অনেক আগেই চলে গেছে। অধরা চুপ হয়ে থাকে। তারপর ধীরে ধীরে পাশে হাতে ধরা বইটা বাড়িয়ে দেয় অধরা। তুমি এটা একটু পড়বে? এটা আমার পছন্দের একটা পৃষ্ঠা। এখানে লেখা আছে, ভালোবাসা আসে চুপি চুপি, কিন্তু ভাঙে আগুনের মতো। আবির ধীরে ধীরে বইটা নেয়, লাইনটা পড়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে অধরার দিকে। এক সময় বলে ওঠে, তুই তো ভয় পেতি আমাকে, এখন? অধরার চোখে সরল দৃষ্টি। সে ধীরে বলে, হয়তো এখনো পাই কিছুটা, কিন্তু জানি তুমিও আমাকে ভয় পাও। কথাটা শোনার পর আবিরের চোখ থমকে যায়, বুকের ভেতরে অদ্ভুত কাঁপুনি। সে অধরার দিকে এগিয়ে এসে ধীরে ধীরে বসে, একদম তার কাছ ঘেঁষে। অধরার কাঁধে তার হাত পড়ে। অধরা কেঁপে ওঠে, কিন্তু সরে যায় না। আবির নিচু এবং নরম গলায় বলে ওঠে, নরম সুরে, আমি কত মানুষকে মেরেছি জানো, কতজন আমার চোখের তাকানোর সাহস পায় না, কিন্তু তুমি আমাকে ভেঙে দিতে পারো। অধরার ভয় সরে যায়। তার চোখ যেন কেমন ছলছল করে ওঠে, তার ঠোঁট কাঁপে। অধরা নরম কণ্ঠে বলে, তুমি কি জানো, রক্ত শুধু মানুষ মানে না, একদিন ভালোবাসার মানুষকেও মেরে দিতে পারে। এ কথার পর দুজনেই চুপ। আবির ধীরে ধীরে অধরার মুখের খুব কাছে আসে এবং নিঃশ্বাস অধরার কপাল ছুঁয়ে যায়। অধরা চোখ বন্ধ করে ফেলে। এক মুহূর্তে সেই গভীর নিঃশ্বাসের শব্দ, যেখানে বৃষ্টিও থেমে যায়, সময় থেমে যায়, শুধু দুটো হৃদয়ে কথা বলে। তারপর আবির ধীরে ধীরে বলে, তুই জানিস না, তোকে ছুঁয়ে দিলে আমার ভেতরের আগুন তোকে পুড়িয়ে ফেলবে। অধরা চুপ হয়ে থাকে। আবির অধরার কানের কাছে গিয়ে বলে, তোর আগুনে আমি পুড়ে যেতে চাই, কিন্তু তুই কি আমাকে সেই অনুমতিটা দিবি? এই প্রশ্নটা যেন অধরার বুকে এক তীব্র ঢেউ হয়ে আছড়ে পড়ে। সে চুপচাপ, তার হাতটা হঠাৎ আবিরের হাতে চলে আসে। এই প্রথমবার যেন আবির কোনো কিছু অনুভব করে। দুটো মানুষ যেন কোনো এক আগুনে পুড়ছে। এই প্রথমবার তারা একে অন্যের এতটা কাছে, কিন্তু স্পর্শ হয় না, বেশি কথাও হয় না, কিন্তু এতটাই ঘনিষ্ঠ তৈরি হয় গভীর একটা নিঃশ্বাস, একটা স্পর্শ আর একটা গুঞ্জন। তারপর কখন যে অধরা ঘুমিয়ে পড়েছিল সে নিজেই জানে না।
আবির তাকে কোলে করে এনে বেডে শুইয়ে দেয়। সকালে অধরা চোখ খুলে দেখে তার পাশে কেউ নেই। আর ঠিক তখনই সে জানতে পারে তার চাচা সারোয়ার এক ভয়ঙ্কর চাল বানিয়েছে। শহরের রাজনীতিতে বিস্ফোরণ তুলেছে। আর সেই বিস্ফোরণের খেলায় অধরাকে টেনে আনা হয়েছে। তাকে কেন্দ্র করেই হচ্ছে পরবর্তী রাজনৈতিক কেলেঙ্কারি। এদিকে সারোয়ার হাকিম যেন এক বিষধর সাপ হয়ে উঠেছে। সে প্রস্তুত করে জারিফকে। সে নাকি বাহিরে একদম জামাই টাইপ, কিন্তু ভেতরে একটা বিষধর সাপ। তাকে জনগণের ভালোবাসার মুখোশে দাঁড় করিয়ে অধরার ভবিষ্যৎ ঠিক করতে চায় তার চাচা। একটা ঘরে অনেক ধোঁয়া, গ্লাসে হুইস্কি, চোখে অন্ধকার। সারোয়ার বসে আছে সামনে, আরেকটা চেয়ারে ঘুরে বসে আছে জারিফ। তার ইউশোট হাসিতে ছন্দ মাধুর্য। সারোয়ার চুপচাপ জারিফের দিকে তাকিয়ে বলে, যেইভাবেই হোক, যেমন করেই হোক, ওই অধরাকে আমার কাছে আনতেই হবে। সে আমার একমাত্র জয়ের তাস। জারিফ চোখে আগুন, মুখে একটা কঠোর ভাব নিয়ে বলে, ওই আবিরকে আমি ছাড়ব না। ও সাহসিকতা দেখে আমি অবাক হচ্ছি। সে আমার পাখিকে কিডন্যাপ করে। সারোয়ারের দিকে তাকিয়ে সে বলে, আমি তো ভেবেছিলাম কিছুটা হলেও তুমি ভালোবাসো অধরাকে, কিন্তু দেখা যাচ্ছে তুমি শুধু ক্ষমতাকেই ভালোবাসো মামু। ধরে রাখতে পারোনি মেয়েটাকে। সারোয়ার চোখ লাল করে ওঠে। সে বলে, ভালোবাসার রাজনীতির খেয়াল শত্রু, আর ও হচ্ছে মাটির ঘেরা। সময় হলে ঘুরিয়ে দিতে সময় লাগবে না। যেভাবেই হোক, যেমন করেই হোক, তুমি ওই অধরাকে হাজির করো। ভালোবাসার টান মনে হয় তোমার মধ্যেও আছে কিছুটা। তাই তুমি তোমার ভালোবাসাটাকে কি করে হাসিল করবে সেটা তুমি ভালো করেই জানো। জারিফ হালকা একটু হাসি দিয়ে বলে ওঠে, ওকে মামু, ডিল ডান। আমি ওই পাখির টানা কেটে তাকে খাঁচায় করে ফেলবো। তার চোখে স্বপ্ন থাকবে, কিন্তু পায়ে থাকবে শিকল। তাকে কি করে হাসিল করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। অধরা চুপচাপ জানালার পাশে বসে। তার মন খারাপ, বিষণ্ণ মনে সে তাকিয়ে থাকে দূরে। হঠাৎ তার রুমে ঢুকে একজন পরিচিত গার্ড, মুখে আতঙ্ক। অধরার সামনে এসে বলে, ম্যাডাম, আপনার নাম দিয়ে কিছু মিডিয়া রিপোর্ট তৈরি করেছেন, খুব বাজে। আর শরিয়ার সাহেব এক সাংঘাতিক সম্বোধন করেছেন। কথাটা শুনেই যেন অধরার মাথাটা চক্কর দিয়ে ওঠে। সে ছুটে যায় ড্রয়িং রুমে। টিভির সামনে, টিভি স্ক্রিনে সারোয়ারের চেহারাটা ভেসে ওঠে। সে বলতে থাকে, আমি দুঃখের সাথে জানাচ্ছি, আমার ভাইয়ের মেয়ে এখন কিছু পথগামী মানুষের পাল্লায় পড়ে গেছে। আমি চাই সে ফিরে আসুক। একজন সম্ভ্রান্ত যুবক জাফির রেয়ানের সাথে তার নতুন জীবন শুরু করুক। আধরার চোখে জল চলে এসে সে মনে মনে বলতে থাকে, এরা আমার জীবনটাকে বিক্রি করে দিতে চাচ্ছে। ঠিক তখনই দরজার দিকে ধীর পায়ে এগিয়ে আসে আবির। কিন্তু তার মুখে সেই আগের আগুন আর নেই। এবার বরং একটা অদ্ভুত শান্তি দেখা যাচ্ছে তার চোখে মুখে। সে এসে অধরার পাশে বসে, একটা কাগজ এগিয়ে দেয় নরম গলায়। এটা কি? তোমার চাচা তোমার নামে যে সমস্ত কাগজপত্র সই করিয়েছিল সব ভুয়া। আমি সেগুলো ধ্বংস করে দিয়েছি। অধরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আবিরের মুখের দিকে। সে বলে, কিসব বলছো? আমি তো কিছুই জানি না। আর আমি তো এইসব রাজনীতি চাল কিছুই বুঝতে পারছি না। তাছাড়া তুমি আমাকে এখানে কেন আটকে রেখেছো? আর ওইখানে আমার চাচা আমাকে খারাপ বানিয়ে দিচ্ছে। দয়া করে তুমি আমাকে যেতে দাও। আবির এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অধরার মুখের দিকে আর বলে, তুই এত বোকা কেন? তুই হাসিস, কথা বলিস, বৃষ্টির মতো ঝরে পড়িস। এই পৃথিবীতে সব পলিটিক্স ছাপিয়ে তুই আমার একমাত্র দুর্বলতা হয়ে উঠেছিস। আমি তোকে আমার মাঝে রেখে দিতে চাই, আর তুই সেই চিকল ভেঙে বেরিয়ে যেতে চাস। অধরা ধীরে ধীরে বলে ওঠে, আমায় তুমি আটকে রাখবে? তাহলে এবার যুদ্ধ শুরু হবে যে। আবির অগ্নি দৃষ্টি নিয়ে বলে ওঠে, যুদ্ধ হলে হবে। রক্ত আগেও ঝরেছে, এবারও ঝরবে। আর এবার সবার হাড়গোড় ভাঙবে। ঘরের মধ্যে বাতি নেভানো, কেবল জানালায় চাঁদের আলো ঝরছে। অধরা চুপচাপ বসে আছে, চোখে ভয় আর কপালে দুশ্চিন্তা। হঠাৎ তার ঘরের দরজায় টোকা পড়ে। আবির প্রবেশ করে। তার চোখে আজ আগুন নয়, অন্য কিছু। মনে হচ্ছে কঠিন সিদ্ধান্তের এক ছায়া তার চোখে। অধরা অস্বস্তিতে বলে, তুমি এত রাতে এখানে কেন? আবির সরাসরি অধরার দিকে তাকিয়ে বলতে থাকে, তুমি আর বন্দিনী থাকবে না। আজই সব বদলে দেব।
অধরা বসা থেকে দাঁড়িয়ে বলতে থাকে। তার মানে তুমি ওকে যেতে দিবে? আবির নিচু গলায় অধরার কাছে এসে বলে। তোমার চাচা তোমার নামে যা যা বলেছে সত্যই তুমি শুনেছ। আমার বিরুদ্ধে তোমাকে সামনে দাঁড় করাতে চাই ওই লোক। আমি চুপ থাকলে ওরা জিতে যাবে। তাই আমি চাই তোমাকে যেতে না দিয়ে এই সম্পর্কে একটা নাম দিতে, আর তোমার চাচার মুখে তালা বন্ধ করে দিতে। কি করতে চাইছো তুমি? আমি তোমাকে বিয়ে করতে চাই অধরা। অধরা শব্দটা শুনে হা হয়ে তাকিয়ে থাকে আবিরের মুখের দিকে আর বলে। কি? বিয়ে? এখন কি তুমি পাগল হয়েছো? আবির হাসে এবং ধীরে ধীরে অধরার কাছে এগিয়ে এসে অধরার গালে হাত দিয়ে বলে। পাগল? পাগল তো তুই করেছিস আমাকে অনেক আগেই। তুই রক্ত ভেজা রাজনীতির ভেতরে ফাটল ধরিয়ে দিয়েছিস। এখন এই খেলায় তোকে আমার পাশে থাকতেই হবে। অধরা সরে যেতে চায় কিন্তু আবির তাকে ধরে ফেলে। ধীরে ধীরে তার পেছনে যেয়ে তার কাঁধে মাথা রাখে এবং নরম কণ্ঠে বলে, নেশালো কণ্ঠে। আমার মতো এক অদ্ভুত লৌহ মানবকে তুই এক মুহূর্তের চোখে মায়ে আটকে নিয়েছিস। সবকিছু থাকার পরও আমাকে কেমন যেন নিঃস্ব করে দিয়েছিস। আমার ভেতরের সবকিছুকে ওলটপালট করে দিয়েছিস তোর চোখের মায়ে আমাকে আটকে রেখে। এখন কেন সরে যেতে চাইছিস? আমি তোকে চাই সারাক্ষণ, সব সময়ের জন্য। তুই আমাকে এলোমেলো করে দিয়েছিস অধরা। আমি চাই তুই সেই এলোমেলো হওয়া প্রাসাদটাকে সুন্দর করে গুছিয়ে দে। তুই থেকে যা সারাক্ষণ আমার পাশে। প্লিজ বল না, থাকবি তো আমার পাশে? কথাগুলো যেন অধরার হৃদয়ে অদ্ভুত ঝড় তুলছিল। কেন যেন এক অদ্ভুত মায়ে তাকে আটকে ফেলছিল। সে পারছিল না আবিরের ছোঁয়া থেকে দূরে যেতে। আবিরের ব্যক্তিগত ঘাড়ে পাশেই দুইজন দাঁড়িয়ে, আর একজন বৃদ্ধ মাওলানা, একজন হচ্ছে আবিরের সহযোগী, আর অধরার পাশে দাঁড়িয়ে আছে শবনম খালা। শবনম খালা হচ্ছে আবিরের মায়ের ছোটবেলার বান্ধবী, যিনি এখনও তার ছায়ার মতো কাছে রাখে আবিরকে। গম্ভীর সরল অথচ চোখে আগুন। শাবানা খালা অধরার কানে ফিসফিস করে বলে। এই মেয়ে, এই আগুনের মানুষ যাকে ভালোবাসে সে জল হয়ে যায়। ভয় পাও না, এটা তোমরা একদিন দুজনে মিলে এক ইতিহাস লিখবে। এদিকে কাজী বিয়ে পড়ানো শুরু করে। আবির নির্বিকার, অধরার চোখে জল, মুখে স্পষ্ট ভয়ের ছাপ। পরের দিন খবরের হেডলাইন নিউজ হয়, আবির খান গোপনে বিয়ে করেছে সরওয়ার হাকিমের ভাতিজি অধরা রহমানকে। রাজনীতির খেলা যেন আগুন জ্বলে ওঠে। সরওয়ার টিভি দেখে গ্লাসটা ছুঁড়ে মারে টিভির স্ক্রিনে, চিৎকার করে বলতে থাকে। হারামজাদা ছেলেটা এবার আমার ঘরে ঢুকে আমার গলা কাটছে। তার পাশেই দাঁড়িয়ে ছিল নীলিমা জাহান, সরওয়ারের রাজনৈতিক উপদেষ্টা। ধূর্ত ও বিষধরা এক নারী সে। সিল্ক শাড়িতে কপালের টিপটা ঠিক করতে করতে বলে। নতুন সাজে সজ্জিত রুম, চারিদিকে সাদা মেরুন পর্দা। রোমান্টিক বিছানার একপাশে সিল্কের চাদর ভাঁজ করা, মেঝেতে ছড়ানো ফুলের পাপড়ি। অধরা বসে আছে বিছানার পাশে, কিন্তু মুখে এক অদ্ভুত রকমের প্রশান্তি, যেন হঠাৎ করে এই মেয়েটা বড় হয়ে গিয়েছে। আবার ভেতরে ঠিক সেই পুরনো চঞ্চলতা। আবির ধীরে ধীরে এসে দাঁড়ায় তার পাশে আর বলতে থাকে। তুমি এখানে একা বসে আছো কেন মিসেস? অধরা আবিরের মুখের দিকে তাকায়, এক মুচকি হাসি দেয়। আবিরের দিকে তাকিয়ে সে বলে। তুমি এত সহজে আমাকে মেসেজ বানিয়ে দিলে? কিন্তু আমি তো এখনো নিজেকেই ঠিক মতো বুঝে উঠতে পারিনি। এই যে দেখো, আমি সবচেয়ে বেশি ভয় পেতাম তোমাকে। আবিরের চোখে মিশে থাকা কৌতূহল আর আবেগ। সে ধীরে ধীরে সামনে এসে অধরার কাছে দাঁড়িয়ে বলে। আর এখন কি? অধরা চোখ সরিয়ে নেয় আর বলে। এখন ভয় পাই যদি একদিন তুমি রাতে হারিয়ে যাও। আবির ধীরে ধীরে অধরার হাত ধরে চোখের দিকে তাকায় এবং কাছে টেনে নিয়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। আবির অধরার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে। তুমি এখন আমার জীবন। তুমি ভয় পেলে আমিও ভয় পাই। তোমার চোখের জল মানে আমার বুক চিরে যায়। ঘরে এক অদ্ভুত নীরবতা। ঘরের বাতি ধীরে ধীরে নিভে আসে। অধরা বিছানায় শুয়ে পড়েছে, কিন্তু ঘুম আসছে না। আবির এসে তার পাশে বসে। অধরা ধীরে ধীরে বলে। তুমি কি কখনো কাউকে এইভাবে চেয়ে দেখেছো? না,
আমি অনেক কিছুই চেয়েছি জীবনে, ক্ষমতা, প্রতিশোধ, জয়, কিন্তু কিন্তু তোমার মতো করে কাউকে চাইতে শিখি নেই। তুমি নিজেই আমার হৃদয়ে ঢুকে গিয়েছো, আমার রক্তে মিশে গেছো। অধরা এক বাঁকা হাসি দেয় আর বলে, তোমার রক্তে তো আগুন, আমাকে পুড়িয়ে ফেলবে না তো? আবির ধীরে ধীরে একটা হাসি দেয় আর বলে, যদি পোড়াই তাহলে তাতে আমিও চলবো। তোমায় ছুঁয়ে না ভালোবেসে আমি পারিনি। তোমার কণ্ঠের আওয়াজ, তোমার ছোট ছোট পাগলামি আমাকে পাগল করে দিচ্ছে। এগুলো ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না। এখন সেগুলো ছাড়া আমি কেমন যেন নিঃস্ব হয়ে যাই। আবির ধীরে ধীরে অধরার চুলে হাত রাখে। সে অধরার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। অধরার চোখে যেন একটা নির্ভরশীলতা জেগে ওঠে। অধরা ফিসফিস করে বলে, তুমি জানো, তুমি যতই ভয়ঙ্কর হও, আমি তোমার সামনে থাকলে নিজেকে নিরাপদ মনে করি। আবির তখন কাপা গলায় বলে, কাপা কাপা গলায়, তুমি আমার ভালোবাসা নও, তুমি আমার প্রতিশোধের শেষ সীমা। তোমার জন্যে আমি রক্তের খেলা থামাতে পারি, তোমার জন্য আমি আবার মানুষ হতে পারি। তারপর তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এই মুহূর্তে না আছে রাজনীতি, না আছে শত্রুতা, শুধু দুইটা হৃদয় যাদের জোড়া লেগে গেছে এমন এক বন্ধনে যা জোর করে বানানো নয়, বরং ধীরে ধীরে গড়ে উঠেছে ভয়, যুদ্ধ আর আবেগের মধ্য দিয়ে। আবির অধরার হাত ধরে বিছানার দিকে এগোয়। আবিরের চোখে পাগলামি, ভালোবাসার ঘর। আজ রাতটা শুধু আমাদের, না রাজনীতি না মৃত্যু। তুই শুধু তোর আবেরে রাজ, পুরোপুরিটাই আমার। আমি শুধু তোমার। তুই সেই মেয়েটা যার চোখে এক ফোঁটা জল আমাকে রক্তপাত থামাতে বাধ্য করে। তুই সেই মেয়ে যার ঠোঁট কাঁপলে আমার হাত কাঁপে। এ কথা বলেই আবির অধরাকে কোলে তুলে নেয়। ধীরে ধীরে সে এগিয়ে যেতে থাকে বেডের দিকে। আবির খুব সাবধানে অধরাকে বেডে শুইয়ে দেয়। ওরা একে অপরকে স্পর্শ করে। খুব ধীরে অধরার চুলে আঙুল বুলিয়ে দেয় আবির। অধরা তার বুকে মাথা রাখে। একটা দীর্ঘ নীরবতা। আবির ধীরে ধীরে তার পুরো শরীরটাকে অধরার উপর ছেড়ে দেয়। কিছুক্ষণ চুপ করে থাকে আবির, যেন আজ পৃথিবীর সব ভুলে গিয়ে অধরার মাঝে তার সমস্ত সুখ খুঁজতে চায়। অধরা আবিরের চোখের দিকে তাকিয়ে কিছুটা ইতস্তত বোধ করে। আবিরকে সরিয়ে দিতে চাইলে এতে করে যেন আবিরের বাঁধনটা আরো শক্ত হতে লাগলো। ধীরে ধীরে আবির তার ঠোঁটের স্পর্শে অধরার গাল, গলা ছুঁয়ে দিতে লাগলো। অধরা চোখ বন্ধ করে ফেলে। আবিরের পাগলামির মাত্রাটা যেন বাড়তে থাকে। তারপর শুধু এক নীরবতা। সকালবেলা আবিরের ঘুম ভেঙে দেখে অধরা গুটিসুটি হয়ে আবিরের বুকের মধ্যে ঘুমিয়ে আছে। ঘোর লাগা দৃষ্টিতে অধরার মুখের দিকে তাকিয়ে বলতে থাকে, ভালোবাসি না তোকে শুধু, তোর নামে আমার পাগলামি শুরু হয়। তুই আমার অসুখ, তুই না থাকলে আমি নিঃশ্বাস নিতে পারি না। আমি তোকে ছুঁয়ে দিয়েছি, তুই একটু একটু করে ভালোবেসেছিস। খুব গভীরভাবে তোর বুকে উষ্ণতায় নিজেকে এক ভিন্ন জগতে নিয়ে গেছি। তোর পেটের নাভির নিচে ওই তিলটা আকর্ষণ আমাকে টেনে নিয়ে গেছে তোর খুব কাছাকাছি। তারপর শক্ত করে অধরাকে বুকে জড়িয়ে ধরে। সকালে অধরা উঠে দেখে বেড সাইডে একটা চিরকুট। সেখানে লেখা ছিল, তোর চোখে ঘুম ছিল, মুখে ছিল হাসি, তাই চলে গেলাম চুপি চুপি। কিন্তু কথা দিলাম এবার রাজনীতি দেখবে ভালোবাসার যুদ্ধ কেমন হয়। ইতি আবির। সাংবাদিক সম্মেলন। একটি ছোট ভিডিও ক্লিপ চলছে, পেছনে গল্প ফাঁস হচ্ছে জনসম্মুখে। দেখানো হচ্ছে একটি পুরনো ভিডিও ফুটেজ। একটি ছোট মেয়ে কান্না করছে আর একজন মহিলা তাকে কোলে নিয়ে কান্না থামাচ্ছে। সরোয়ার সামনে এগিয়ে আসে এবং বলে, এই মেয়েটার রক্তে আছে আমানত। তার বাবা ছিল দলের প্রতিষ্ঠাতা এবং দলে বড় নেতা। আমি তাকে সরিয়ে দিয়েছি কারণ সে ভালো মানুষ ছিল, আর এই মেয়েটাকে বাঁচিয়ে রেখেছি তার কারণ তাকে এমন বানাবো যার নামেই ভোট পড়বে, যার মুখে কান্না করব কারণ আন্দোলনে প্রতিষ্ঠাতার মেয়ে সে। তার বাবা ছিল আমাদের দলের প্রতিষ্ঠাতা বড় নেতা, আর আধরা ঠিক তার বাবার ফটোকপি, এই রকম দেখতে। যদি সময় মতো তাকে মিডিয়া বা রাজনৈতিক ক্যাম্পেইনে ব্যবহার করা যায়, তবে একটি শহীদ নেতার কন্যা হিসাবে তাকে সামনে এনে জনগণের ভোট আদায় করা যাবে, জনগণকে কাঁদানো যাবে।
মিডিয়াতে হিরো বানানো যাবে। এজন্যই অধরার মুখে হাসি রেখে তাকে রাজনীতির বিজ্ঞাপন ও মিডিয়ার প্রোপাগান্ডা আর নিজের ভোটের ব্র্যান্ড বানিয়ে তুলতে চেয়েছিল সারোয়ার। মাঝে মাঝে অধরাকে বলতো, তুই জানিস না তোর চেহারা হুবহু ভাইয়ের মতো হওয়া এটা তোর সৌভাগ্য, তা না হলে তুইও মরতি তোর বাপ মায়ের সাথে। আবির এই সব কিছু জেনে ফেলে আর অধরার সরলতাকে ব্যবহার করে তার চাচা তার নিজের ক্ষমতা বাড়ানোর জন্য। তাই আবির প্ল্যান করে অধরাকে জোর করে তার নিজের কাছে নিয়ে আসে। জারিফ বসে আছে সারোয়ারের সাথে, তখনই সারোয়ার বলে ওঠে, তোর সাথে অধরা বিয়ে ঠিক করব। সবাই ভাববে এটা একটা প্রেম কাহিনী, তুই একটা নাটক সাজাবি, তারপর আমি ওকে মিডিয়ার সামনে আনবো আর ও আমার হয়ে প্রচারণা চালাবে। জারিফ হাসতে হাসতে বলতে থাকে, ও মামু, ও তো ওর মতন চঞ্চল, পটাবো কি করে? আর এখন তো ওই আবির ওকে নিজের করে নিয়েছে। ওর বাবা মাকে শেষ করেছি আর মেয়েটাকে বড় করেছি শুধু আমার ইমেজ তৈরি করতে। সে শুধু আমার মুখপাত্র, আমার পুতুল, আর কিছু না। এ ভিডিওটা ফেটে পড়ে চারদিকে। অধরা হতবাক। জারিফ যে ওর এতটা কাছে ছিল, সে মাঝে মধ্যে ওকে চুপি চুপি মিষ্টি কথা বলতো, সেটা সম্পূর্ণই একটা রাজনৈতিক চাল ছিল। অধরা মন খারাপ করে বসেছিল রুমের মধ্যে, তখনই তার পাশে এসে দাঁড়ায় আবির। নিশ্চুপ, চারদিকে কুয়াশায় ঢাকা পৃথিবী, একটা নিস্তব্ধ রাত। আবির ধীরে ধীরে অধরার কপালে চুমু খায় আর বলে, আমার প্রতিটা যুদ্ধ শেষ, এখন থেকে শুধু তুই। তোর হাসি, তোর কান্না আমার রাজনীতি না, এখন আমার দেশ হলো তুই। অধরা চোখে জল নিয়ে বলে, আমি যুদ্ধ করব তোমার পাশে থেকে, তুমি শুধু আমাকে ভালোবেসো, বাকিটা লড়াই আমি করতে পারবো। তারপর একে অন্যকে আলতোভাবে জড়িয়ে ধরে। বৃষ্টির শব্দ ওদের তীব্র ভালোবাসায় মিশে যায়। ও একটা পুচকে মেয়ে, ওই মেয়ে এত সাহস কি করে হয়? আবির কিভাবে আমার গুটিকে বিয়ে করে আমার বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে? ঘরের অন্ধকার কোণ থেকে বের হয়ে আসে জারিফ। চোখে বিদ্বেষ, ঠোঁটে বাঁকা হাসি নিয়ে জারিফ সামনে এসে বলে, মামু, সময় এসেছে আবিরকে মানুষের চোখে বিদ্রোহী আর নারী লোভী বানানির। আমি পুরো প্ল্যান সাজিয়ে ফেলেছি। অধরার নামে স্ক্যান্ডাল ছড়াবো, বোঝাবো সে আবিরের ঘরে থাকলেও তার মন ছিল আমার সাথে। একটা পুরনো ছবি, কিছু চ্যাট আর একটি ভিডিও প্লে, সব বানানো কিন্তু সব বিশ্বাসযোগ্য। শহরে বড় বড় বিলবোর্ডগুলোতে থাকবে অধরা এবং জারিফের ছবির পোস্টার। মিডিয়ায় ফাঁস করা ভিডিও চলছে। তুই বললি আবির ভয়ঙ্কর, তুই তাকে ভালোবাসিস না, তুই পালিয়ে আসবি আমার কাছে। কেউ একজন দূর থেকে সব দেখে যাচ্ছে এবং অদৃশ্যভাবেই যেন অধরাকে সাহায্য করছে। অদৃশ্য ছায়াটি বলে ওঠে, তুই বুঝিস না অধরা, তোর প্রতিটা হাঁটা, প্রতিটা নিঃশ্বাস কেউ একজন নজর রাখছে। তুই যাদের নিজের খুব কাছের এবং আপন ভাবিস, সে তোর জীবনটাকে দাবার বোর্ড বানিয়ে রেখেছে। তুই যখন বুঝবি, হয়তোবা তখন খুব দেরি হয়ে যাবে। অধরা একদিন বাগানে হাঁটছিল। তার চারপাশে কেমন যেন অদ্ভুত মনে হচ্ছিল, যেন মনে হচ্ছিল দূর থেকে কেউ তাকে অনুসরণ করছে। রোহানের চোখে আগুন। ভয়ানকভাবে সে বলে ওঠে, আমি তোর পাশে যেতে পারি না, কারণ আমি এক অদৃশ্য ছায়া হয়ে হচ্ছে তার শত্রু। কিন্তু কেউ যদি তোকে ছুঁয়ে ফেলার চেষ্টা করে, আমি সেই ছায়াকে ছিন্ন করে দেব। এইদিকে অদৃশ্য ছায়াটি দেখতে পায় বাগানে অধরাকে দুইজন অনুসরণ করে তার দিকে এগিয়ে যাচ্ছে। তখনই সে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে তাদের উপর, দুজনকেই ছুরিকাঘাত করে ফেলে দেয়। অধরা কাঁপতে থাকে, কাঁপা কাঁপা গলায় সে বলে ওঠে ভয়ে, কে কে আপনি? তখন রোহান পেছন থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি সেই যে তোমার নাম নেয় না, তবুও নিরাপত্তা দিয়ে শ্বাস নেয়। তোমার নিরাপত্তা দেওয়াটাই আমার কাজ, দূর থেকে তোমাকে ভালো রাখাটাই আমার সাধনা। আমি কাঁদি, কিন্তু তোমাকে কাঁদতে দিব না। অধরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে যায়। অধরা স্পষ্ট চেহারা দেখতে পায় না, সবকিছু যেন তার কাছে এলোমেলো লাগতে থাকে। কে এই লোক আর কেনই বা এইভাবে অদৃশ্য হয়ে এসে তাকে রক্ষা করে চলে গেল? অধরা রাতে আবির বাড়ি ফিরলে তাকে বলতে থাকে, জানো, কেউ একজন আছে অদ্ভুত ছায়ার মতো, যখন আমার সবচেয়ে বেশি দরকার হয় সে ঠিক তখন পাশে চলে আসে।
সে হচ্ছে একজন ছায়া মানব। আবির ভ্রু কুঁচকে বলতে থাকে চাপা স্বরে। আমার তো সন্দেহ হচ্ছে, কে সে, বন্ধু না শত্রু? এদিকে মিডিয়া পাড়া ব্যস্ত হয়ে পড়েছে আবির আর অধরার বিয়ে নিয়ে। রাজনৈতিক সমালোচনায় ও আলোচনার অনুষ্ঠানে সবাই বলাবলি করছে, এই যদি হয় এক নেতার ঘরের পরিবেশ, তবে তার নীতি কোথায়? আবিরের বিরুদ্ধে নারী নিপীড়নের মামলা হয়, তার এক পুরনো সহকারীকে টাকা দিয়ে বলানো হয় অনেক কিছু। দলের ভেতরেই বিশ্বাসঘাতকতা, চুরি, দুজন বড় নেতাকে কিনে ফেলা হয়। আবিরের দলের অফিসে হানা দেয় গোয়েন্দা বাহিনী। অধরা কিডন্যাপের ছক করা হয়। সরোয়ার ঠিক করে অধরাকে তুলে নিয়ে যাবে তাদের পুরনো গ্রামের জমিদার বাড়িতে। পুরনো একটা মনস্তাত্ত্বিক কারাগার, যেখানে সরোয়ার একসময় অধরার মাকে বেঁধে রাখত। মানসিকভাবে ভেঙে ফেলেছিল তাকে। তখনই জারিফ বলে, আমি যদি ওকে আবার পেয়ে যাই, তোমার চোখের সামনে ও নিজের থেকে বলবে আমার ভুল ছিল, আমাকে ফিরিয়ে নিন চাচা। একটা রুমে দাঁড়িয়ে জারিফ বলতে থাকে, তুই জানিস না অধরা, আমি তোকে সত্যিই চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে ভাইয়া ডেকে সব শেষ করে দিয়েছিলি। এখন আমি তোর সব কিছুই চিনে নিব। ওই আবির, যার জন্য তুই এতটা সাহসী, তাকে সবচেয়ে আগে শেষ করব। রাত 1টা। অধরা নিজ রুমে বসে নিঃশব্দে কাঁদছে। তার বিয়ের খবর নিয়ে তার চাচা অপমানজনক মন্তব্য ছড়িয়েছে। আমার ভাইয়ের মেয়ে, সে ভুল পথে গেছে, তার মানসিক ভারসাম্য নেই, সে এখন এক কুখ্যাত নেতার দখলে আছে। ঠিক তখনই দরজার নিচ দিয়ে একটা ছোট খাম গড়িয়ে আসে। অধরা সেটা তুলে নেয়। খামের ভেতরে একটা চিরকুট ও একটা রেকর্ডার। তোর সম্মান আমি হারাতে দেব না। কাল সকাল 7টায় বাড়ির পুরনো সিন্দুকের নিচে খুঁজে এটাকে বের করেছি। দেখ, এখানে তোর বাবার শেষ রেকর্ডিং আছে। অধরা চোখ বড় বড় হয়ে যায়। সে জানে এই মা আর কেউ না, নাজমা বেগম, মানে তার চাচি। অধরা চুপি চুপি রেকর্ডিংটা বের করে। অধরার বাবা বলেছেন ক্যামেরার দিকে তাকিয়ে, আমি জানি আমার ভাই আমাকে শেষ করে দিবে, কিন্তু আমার মেয়ে অধরা যদি বেঁচে থাকে, আমি চাই সে যেন জানে তার রক্তে আছে বিশ্বাস, সাহস আর জনতার জন্য ত্যাগ করার আগুন। নাজমা, তুমি যদি পারো কখনো ওকে রক্ষা করো নাজমা। সারওয়ার নাজমাকে ডেকে বলে, তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? অধরা পাশে যে তুমি আছো সেটা আমি ঠিকই বুঝতে পারি। তোমার মধ্যে এখনো সেই ডাক্তারি পড়ুয়া আদর্শটা বেঁচে আছে, তাই না? তুমি এখন একজন রাজনীতিবিদের বউ, ডাক্তারি আদর্শ বাদ দাও। নাজমা বেগম গম্ভীর মুখে তাকান আর বলেন, হ্যাঁ, আমি অধরার পাশে দাঁড়িয়েছি, কারণ আমি জানি তুমি শুধু ভাইয়ের ঘাড়িগুলি চালাওনি, তুমি আমার গর্ভে থাকা সন্তানকেও কেড়ে নিয়েছিলে সেই রাতে। হ্যাঁ, আমার দ্বিতীয় সন্তান মরেছিল তোমার চক্রান্তে। সারওয়ার স্তব্ধ। এই কথা কেউ জানতো না। নাজমা বেগম যেন আজ আগুনের শিখার মতো রূপ ধারণ করে বলতে থাকে, আমি নিজে কিছু করব না, যা করার অধরাই করবে। যাকে তুমি দাবার গুটি চাল বানিয়ে রেখেছিলে, তুমি ভেবেছিলে তোমার ভাইয়ের মেয়েকে দাবার গুটি বানিয়ে রাজনীতি সব কিছু হাসিল করে নেবে। আজ দেখো, সেই গুটি নিজেই রাজা হয়ে যাচ্ছে। নাজমা বেগমের এক গোপন তথ্য ফাঁস করে, আর সেই গোপন তথ্যটাই ভয়ানক মোড় নেয়। তার দ্বিতীয় সন্তান গর্ভে নষ্ট হওয়া। কারণ সারওয়ার চেয়েছিল অধরার বাবা যেন পরিবার বাড়াতে না পারে। সে ভেবেছিল একাধিক সন্তান মানেই তার বিরুদ্ধে বেশি উত্তরাধিকারী। সারওয়ারের এক সময় নাজমা বেগমকে বলেছিল, তুই শুধু একজন নামমাত্র স্ত্রী। সন্তান, উত্তরাধিকার, এই রাজনীতিতে চাওয়া কেবল ক্ষমতা। এই ট্রমা নাজমা বেগমের হৃদয়ে এক শূন্যতা তৈরি করে, যেটা অধরার চোখে সে খুঁজে পায় পূর্ণতা। একদিন নাজমা বেগম তার নিজের এক আত্মীয় সাংবাদিককে গোপনে ডেকে আনে, যাকে দিয়ে অধরার বাবার সেই রেকর্ডিংটা সে প্রকাশ করতে চায়। আর আবির অধরার বিয়ের বৈধতার প্রমাণপত্র মিডিয়া কাভারেজ ও সে পাঠায়। এক ভয়াবহ দিনে সে অধরাকে ডেকে বলে, তুই শুধু আমার ভাসুরের মেয়ে না, তুই আমার না হওয়ার সন্তানের প্রতিচ্ছবি। তুই রাজনীতি বুঝিস না, তবু তোকে নিয়ে রাজনীতি হয়েছে। এবার তুই বুঝতে শিখ, চাল শিখ, আগুন শিখ, কারণ তুই এখন দাবার গুটি না, দাবার রানী।
নাজমা চাচি অধরার কাঁধে হাত রেখে মুখে একরাশ স্নেহ মায়া ভরা গলায় সে বলে, তুই তো আবিরের বউ, এই রাজনীতিটা তোর রক্তেই আছে। আবিরের পাশে দাঁড়াস, নিজের চিন্তাগুলোকে বলেই একদিন তুই পারবি পুরো জনতারে নাড়িয়ে দিতে। অধরা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে সে ভীতু গলায় চাচিকে বলে, চাচ্ছি আমি এইসব বুঝি না, আমি শুধু চাই আবির যেন ভালো থাকে, নিরাপদে থাকে। নাজমা চাচি ঠান্ডা একটা হাসি দিয়ে বলে, ভালো তো থাকবে, অবশ্যই থাকবে, ঠিক যেমনটা থাকার দরকার। অদ্ভুতভাবে এক ছায়া ওদের সব কথাগুলো শুনছিল। তার সারাটা মুখে নীরব হাসি। সে একটা মুচকি হাসি দিয়ে বলে ওঠে, আমি জানি ওই আদরের মুখোশের নিচে কি লুকিয়ে আছে। সবার লোক চুকুর আড়ালে তোকে তার রাজনীতির চাল বানাতে চায় অধরা। তারপর নিজের মতো করে সে কালো ছায়া অর্থাৎ রোহান সেই চক্রান্তের পথ ঘুরিয়ে দেয়। গোপনে মিডিয়াতে একটা ফাঁদ তৈরি করতে থাকে। রোহান মিডিয়া হাউসে ব্যাক এন্ট্রি দিয়ে ভেতরে ঢুকছে। ক্যামেরা চালু হয়নি, তবে সে নজর দিচ্ছে একটা নতুন রিপোর্টে। তখনই একটা গলা পেছন থেকে বলে ওঠে, আপনি কি ফাইল চুরি করতে এসেছেন না মিডিয়ার হিরো হতে? রোহান চমকে তাকায় সামনে। দাঁড়িয়ে আছে টনি, গ্লাস পরা ক্যামেরার সামনে, কনফিডেন্ট কিন্তু বাস্তবে একটি খেয়ালি স্বভাবের মেয়ে, সাংবাদিক। মিডিয়া স্টোরেজ এবং সত্য অনুসন্ধানে পাগল এই মেয়ে। রোহান শান্ত গলায় বলে, আমি সেই মানুষ যার অস্তিত্ব মিডিয়াতে থাকে না, কিন্তু যার খবর মিডিয়া খুঁজে। মেয়েটা একটু কৌতূহলী হয়ে বলে ওঠে, ভেরি ইন্টারেস্টিং। আপনার অন্যরকম উত্তর, আপনার চোখে কষ্ট আছে। আরও একটা জিনিস আছে জানেন, সেটা হচ্ছে আগুন। কিন্তু রীতি বুঝে যায় এই মানুষটার ভেতরে জমে আছে না বলা গল্প, আর আছে ব্যথা আর চেপে রাখা ভালোবাসা। রীতির আজ খুব ভালোভাবে স্পষ্ট হয়ে যায় এই মানুষটা কাউকে রক্ষা করছে এবং সে খুবই গোপনে। তখনই রীতি মনে মনে বলে ওঠে, এই মানুষটা কাউকে ভালোবাসে খুব নিঃশব্দে। আমি জানি আমি তার জায়গা নিতে পারবো না, তবুও আমি তার পাশে দাঁড়াতে চাই, ছায়া হয়ে নয়তো আগুন হয়ে। আধোয়ালায় বসে আছে আবির, অধরা তার পাশে, চোখের সামনে খোলা একটা বই, আর্ট অফ পলিটিক্যাল ম্যানুপুলেশন। আবির বইটা বন্ধ করে তাকায় অধরার দিকে। আবির গম্ভীর গলায় বলে, গম্ভীর গলায়, তুই বুঝিস না, এই শহরে চুপ থাকা মানেই মরে থাকা। তোর মুখের পটাশ পটাশ কথাগুলো দিয়ে কিছু হয় না অধরা। এখানে রাজনীতি মুখ দিয়ে না, চাল দিয়ে চলে। অধরার চোখে ভয় কিন্তু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আমি তোমার মতো হয়ে যাই? ভয় পাই না, কিন্তু তুমি যখন রাজনীতির কথা বলো তখন সবাইকেই শত্রু মনে হয়। তুই এখন আমার স্ত্রী, এখন তুই আমার কৌশলের ছায়াও হবি। ঠিক কিভাবে মনের কথা না বলে দুনিয়া জিততে হয়। একদিন সকালের দিকে অধরা যখন ডাইনিং টেবিলের সামনে পানি খাচ্ছিল তখনই প্রবেশ করে নাজমা বেগম। নীরব গলায় সে বলে, তোর চোখে এখনো ভয় আছে, কিন্তু ভয় যে মেয়েদের শক্তি হয় এটা তুই জানিস না। অধরা শুধু তার চাচির দিকে তাকিয়ে থাকে আর বলে, আমি তো রাজনীতি বুঝি না চাচি, আমি শুধু ওটাকে ভয় পাই।